হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের মেডিকেল বুস্টার উইকের ইংলিশ ক্লাসে। তো এই ক্লাসটাতে আমরা ইংলিশ নিয়ে একটু কথাবার্তা বলবো। মেডি ইংলিশ ইংলিশ কিন্তু তোমাদের সাথে আমার এফআরবিতে দেখা হয়েছে, একাডেমিক ব্যাচগুলোতে দেখা হয়েছে, ঠিক আছে। মেডিকেল ব্যাচও গত বছরের কিন্তু তোমাদের সাথে দেখা হয়েছে। তো এই সামগ্রিক কথাবার্তা আজকে হবে যে মেডিকেলের ইংলিশ একাডেমিক ইংলিশের সাথে কতটুকু পার্থক্য ক্যারি করে, কিংবা মেডিকেলের ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিব যাতে 15তে অ্যাটলিস্ট আমাদের 13-14 নাম্বার থাকে, ঠিক আছে। এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার পরে কিন্তু আমি অলরেডি পোস্ট করছিলাম যে গত বছর শুধুমাত্র আমাদের ক্লাস ম্যাটেরিয়াল থেকেই 14টা গ্রামার আইটেমের মধ্যে 13টা আসছে, ঠিক আছে। তো আমরা এ টু জেড আজকে কথা বলবো, কি কি পড়বো, কি কি করব, কি কি করব না, ঠিক আছে, এগুলা নিয়ে। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তারা একটু জানাও তো ভাইয়া, আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা ক্লাসটা শুরু করে দেবো। এবং তোমাদের মেডি অ্যাসপিরেন্ট যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারো, ঠিক আছে। সবাই মিলে আজকে আমরা একটা আইডিয়া নিব যে কিভাবে পড়বো। এবং এই ক্লাসটা কিন্তু আমাদের কোন কোর্সের একটা ধারাবাহিক ক্লাস বলো তো? আমাদের যে মেডিকেল প্রি মেডিকেল প্লাস মেডিকেল যে কোর্সটা এইচএসসি 25 ব্যাচের জন্য, সেইটার একটা ধারাবাহিক ক্লাস। এবং এইচএসসি 24ও তোমরা যারা আসো সেকেন্ড টাইমার, তারা কিন্তু ক্লাসটা দেখতে পারো। তোমরা আইডিয়া নিতে পারবা যে কিভাবে তোমাদের পড়া উচিত। সেকেন্ড টাইমের জন্য কিন্তু ইংলিশ এবং জিকে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এগুলা তোমার চান্স পাওয়ার জন্য যেরকম হেল্পফুল হবে, প্লাস ধরো তোমাকে এখানে যদি তোমার নাম্বারটা বেশি থাকে তুমি ভালো মেডিকেলগুলোতে চান্স পাবা, ঠিক আছে। এই টোটাল কথাবার্তা। তো সব কিছু ক্লিয়ার? তোমাদের একটু কমেন্টগুলো দেখি। জি ভাইয়া ক্লিয়ার, ওকে 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 ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি। আমি একটু ফোনে দেখি, অনেক কথাবার্তা বললাম ক্লাস বাদ দিয়ে, তো আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, আমার এখানে আসতেছে না, সমস্যা নাই, অল ক্লিয়ার, ঠিক আছে এফআরবিতে, ওকে। আচ্ছা, প্রথম কথা আমরা পড়ব কি মেডিকেলের ইংলিশের জন্য, আমরা পড়ব কি, আমাদের টপিক সিলেকশনটা খুব দরকার, ঠিক আছে। আমাদের টপিক সিলেকশনটা খুবই দরকার যে আমরা কোন কোন টপিক থেকে পড়ব। একটা টাইমে দেখা যাইতো যে পার্টস অফ স্পিচ থেকে বেশ প্রশ্ন আসছে। এইটা তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ হইতে পারে, ইন্টারচেঞ্জ হইতে পারে, কিংবা নাউন প্রোনাউন, এগুলা থেকে প্রশ্ন আসছে, এগুলা থেকে এখনও আসে, বাট আরও কিছু টপিক আছে। সো সর্বপ্রথম আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা কি কি আসলেও পড়বো এবং কি কি বাদ দিব। এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের ইম্পর্টেন্সের ভিত্তিতে আমাদের একটা চার্ট আছে, এবং এই চার্টে যে টপিকগুলো আছে 2011-12 থেকে 2024-25 পর্যন্ত আছে। সো এই টপিকগুলাই আমরা পড়ব। এই টপিকগুলো যখন আমরা পড়ব আমরা অ্যাডমিশন ব্যাচগুলোতে পড়ব, বা নিজেরা বাসায় পড়লেও এই টপিকগুলো আমরা কাভার দিব। এবং এই টপিকগুলো কাভার দিলে তুমি মোটামুটি শিওর থাকো তোমার এগুলার মধ্য থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এখন এইটা আমার আছে, এখানে আসলে অ্যানালাইসিসের খুব জায়গা নেই। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, ধরো পুরা সিলেবাসটাকে যদি আমরা মেডি সিলেবাসটাকে ভাগ করি, যে মেডি ইংলিশটাকে ভাগ করি, যে আসলে এটার মধ্যে আমাদের কি আছে। আমাদের এখানে যদি বলি মোটা দাগে দুইটা পার্ট আছে, একটা গ্রামার পার্ট, একটা আমাদের ভোক্যাব পার্ট। এখন এই দুইটা থেকেই আমাদের প্রশ্ন আসবে, যত প্রশ্ন আসে এই দুইটা থেকে আসবে। এখন আমাদের এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় গ্রামার থেকে তোমার বেশি প্রশ্ন আসছে। বেশি বলতে কয়টা বেশি? 15টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন তোমার এই গ্রামার থেকে আসছে। জাস্ট একটা সিনোনিম অ্যান্টোনিম আসছে, এবং ওই সিনোনিমটা বিগত বছরের প্রশ্ন ছিল। সো এই জায়গায় কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা, যে ভাইয়া ভোক্যাব একটা দীর্ঘ সাগর, এটা তো পড়ে শেষ করতে পারবো না, কোথা থেকে পড়ব? ভাই সহজ কথা, খুবই সহজ কথা, বিসিএস এর প্রশ্নগুলো, বিসিএস প্রিলির 10 থেকে 46তম, মেডিকেলের বিগত 15 বছর 20 বছরের প্রশ্ন, ঢাবির প্রশ্নগুলো, এগুলো আগে শেষ করবা, প্লাস ডেন্টালের প্রশ্নগুলো, এগুলা শেষ করবা। এগুলো শেষ করার পর যদি তুমি টাইম পাও অন্য ভার্সিটির প্রশ্নগুলো পড়বা। সো আমাদের যেহেতু টাইম কম থাকে, আমাদের এই পার্টটা নিয়ে মূল ফোকাসটাই থাকবে বিগত বছরের প্রশ্ন। তো এবছর হয়তো বা ভোকাব থেকে কম আসছে, ঠিক তার আগের বার কি আসছে
ঠিক তার আগের বার এখান থেকে 7টা প্রশ্ন আসছে শুধু ভোকাব পার্ট থেকেই। সো আমরা যখন প্রিপারেশন নিব আমাদের ভোকাব পার্টেও তোমার হচ্ছে গুরুত্বটা রাখতে হবে বা ইম্পর্টেন্সটা দিতে হবে, গ্রামার পার্টেও দিতে হবে। গ্রামার তোমাদেরকে যা করানো হবে একদম বলে দিতে পারি এর বাইরে গ্রামার আসবে না, ঠিক আছে? বাট ভোকাবটা নিজেদের পড়তে হবে, প্লাস হচ্ছে আমাদের তো কিছু ট্রিক্সের ক্লাস হবে, প্লাস কিভাবে মনে রাখতে হয় বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো তোমাদের আজকে যে লাস্ট মানে এবছরের যে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সেটার কিছু কোরিলেশন দেখাই, তোমরা মজা পাবা, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে একটু রেসপন্স করবা। তো বলো তো এই প্রশ্নটার উত্তর কি হবে? তোমরা যারা আমার একাডেমিক ব্যাচের ছাত্র আছো, ঠিক আছে, বা হচ্ছে মেডিকেল ব্যাচের বা অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা জানো ভাইয়া এই নিয়মটা পড়াইতে পড়াইতে ক্লাসে অন্তত 20 বার পড়াইছি, ঠিক আছে? ক্লাসে অন্তত 20 বার পড়াইছি এবং এটা থেকেই প্রশ্ন আসছে। এটার 3টা কেস আছে, ঠিক আছে? এটা ফার্স্ট পেপারেও পড়াইছি, সব জায়গায় এটা পড়াইছি। এটার উত্তরটা কি হবে বলো তো? যারা এফআরবিতে আছো 25 ব্যাচের বাচ্চারা তারা একটু বলো তো এইটা কি হবে? বা একাডেমিক যারা আছো 26-এর পোলাপানো এটা পারা উচিত, এটা পারা উচিত। এইটার উত্তরটা কি হবে বলো তো? যে অ্যাডভার্ব, রোটেশনের অ্যাডভার্বটা কি? রোটেশনের অ্যাডভার্বটা কি? এই প্রশ্নটা আসছে। হ্যাঁ এই তো রিদি বলছো রোটেশনালি, হাদিকা ফেরদৌস বলছো সি রোটেশনালি। এখন তোমার আমি একটা মজার জিনিস দেখাই, এটা তো বারবার বলছি, তুমি এই প্রশ্নটা দেখো, ডেন্টাল 9-10 সালের এই প্রশ্নটা দেখো, সেম প্রশ্ন, যে নিচের কোনটা অ্যাডভার্ব? ইকোনমিক্যালি, ডাবল এল ওয়াই, তোমাদের কি ক্লাসে পড়াইছি ডাবল এল ওয়াই থাকলে সেটা কি হবে? সেটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কিন্তু পড়াইছি, এই প্রশ্নটাই তোমার রিপিট হয়েছে। তার মানে একটা জিনিস মনে রাখবা, মেডিকেলের ক্ষেত্রে এই বিষয়টা বেশি খাটে, যে মেডিকেলে এবছরের যেটা অপশন পরের বছর সেটা প্রশ্ন, আবার এবছরের যেটা প্রশ্ন বিগত সাল মানে সামনের সালগুলোতে সেটা হয়তো বা অপশন আকারে আসবে। সো কনসেপ্টের জায়গাটা সেম থাকে। তো এই জিনিসটা যদি আমরা জানি, আমাদের এখানে কয়েকটা জিনিস জানতে হবে, ঠিক আছে? আমাদের একটা কমন তোমার হচ্ছে মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে এল ওয়াই থাকলে সাফিক্স হিসেবে আমাদের যদি এল ওয়াই থাকে এইটাকে আমরা মোটা দাগে বলে ফেলি অ্যাডভার্ব, আমরা মোটা দাগে বলে ফেলি অ্যাডভার্ব। কিন্তু ভাই এটা না ভুল কথা, এটা আংশিক সত্য কথা। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভও হইতে পারে, এটা অ্যাডভার্বও হইতে পারে। এখন তোমার মেডিকেলে এই রুলসটা থেকেই তোমার বিগত সালগুলোতে অন্তত 7-8 বার প্রশ্ন আসছে, ঠিক আছে? অন্তত 7-8 বার কোশ্চেন আসছে। তো এখন আমাদের জানতে হবে যে কখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কখন হচ্ছে অ্যাডভার্ব হবে। ধরো আমাদের একটা কেস আমরা দেখি, আমরা 3টা কেস এখানে পড়ব। ধরো কেস 1, কেস 2, কেস 3। মজার ব্যাপার হচ্ছে এই 3টাই আমরা একাডেমিকে পড়ে আসছি, ঠিক আছে? এবং এগুলা থেকেই প্রশ্ন আসবে। ধরো আমাদের একটা বেসিক নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে ধরো আমাদের রুট ওয়ার্ডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা অ্যাডজেক্টিভেরটা তোমাদেরকে পরে বলি, ধরো একদম বেসিক থেকেই আমরা যাই, একদম শুরু থেকেই শুরু করি, ঠিক আছে? ধরো আমাদের মেইন ওয়ার্ডটা বা রুট ওয়ার্ডটা আমাদের নাউন, ঠিক এইটার সাথে একটা এলওয়াই যুক্ত হয়েছে, ঠিক নাউনের সাথে একটা এলওয়াই যুক্ত হয়েছে, তাইলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ভালো কথা। এখন এটা কি অ্যাডজেক্টিভ না? এখন ধরো আমাদের মেন ওয়ার্ডটা তোমার অ্যাডজেক্টিভই আছে ভাই, এর সাথে আমাদের এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা এখন এই দুইটা তো গেল। এখন সহজে একটা জিনিস মনে রাখবা, ধরো ডাবল এলওয়াই আছে, এইটা দেখলে ডিরেক্ট অ্যাডভার্ব, এটা দেখলে ডিরেক্ট অ্যাডভার্ব। ধরো এবছর আমাদের পরীক্ষায় কি আসছে বলো তো? রোটেশনালি, রোটেশনালি। আচ্ছা তুমি তো ভাই এটা দেখেই চিনে ফেলতেছো, তুমি জাস্ট এতটুকু দেখো না, এতটুকু দেখেই তো তুমি চিনে ফেলতেছো এটা অ্যাডভার্ব, আর কি কিছু লাগে না? তাও আমরা সেটার একটু প্রুফ করি যে কিভাবে এটা হইছে। ধরো এটা কিভাবে হইছে? রোটেশনাল প্লাস এলওয়াই। এখন রোটেশনাল মানে কি? কোনো একটা জিনিস ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখন আমরা কি জানি বলো তো? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ, এগুলা কি বলো তো? এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রকাশ, এগুলা অ্যাডজেক্টিভ প্রকাশ করে।
তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা আমার কি হয় বলো তো? এই যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমার এলওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু সেটা হয় অ্যাডভার্ব। এইরকম তোমার আরও কিছু ওয়ার্ড যেগুলো পরীক্ষায় আসার মতো, ধরো ইকোনমিক্যালি, এটা কিন্তু পরীক্ষায় আসছে। ইকোনমিক্যালি এটা হচ্ছে পরীক্ষায় আসছে। তারপরে আরেকটা আসার মতো হতে পারে বিউটিফুললি। বিউটিফুললি, এখন এই জিনিসটার সাথে আমাদের একটু রিলেট করতে হবে। ধরো এই দুইটা ওয়ার্ডের মধ্যে তোমরা কি পার্থক্য বলতে পারবা? ইকোনমিক আর হচ্ছে ইকোনমিক্যাল, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? এই দুইটার মধ্যে পার্থক্য কি? আসো একটু ভোকাবুলারি আমরা দেখি। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হবে? তোমরা দুইটাই কিন্তু বলবা অর্থনীতি সম্পর্কিত, তাই না? আমি অনেক স্টুডেন্ট পাইছি অর্থনৈতিক সম্পর্কিত দুইটাই বলবা, বাট ইকোনমিক যেটা সেটা হচ্ছে তোমার অর্থনীতি সম্পর্কিত। অর্থনীতি সম্পর্কিত, ঠিক আছে, মানলাম। আর যেটা হচ্ছে ইকোনমিক্যাল, এটার মানে হচ্ছে মিতব্যয়। এটার মানে হচ্ছে মিতব্যয়। এখন ইকোনমিক্যাল হচ্ছে মিতব্যয়, এখান থেকে তোমার একটা সিনোনিম আসতে পারে ভাইয়া, এখান থেকে তোমার একটা সিনোনিম আসতে পারে। এইটা তোমার হইতে পারে ফ্রুগাল, সিনোনিম। আবার এটা হচ্ছে সিনোনিম। এখন বলতে পারো ভাইয়া এটার কমন একটা অ্যান্টোনিম বলেন। এটা হচ্ছে স্পেন্ডথ্রিফট, হচ্ছে অ্যান্টোনিম। তাইলে তুমি আমাকে বলো একটা কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, বুঝছো? এটা তো জাস্ট গেল একটা ভোক্যাব পার্টটা, আসতেছিল কথার মাঝখানে তাই আমরা বললাম। সো তোমার এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে, তোমার এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। এখন চলো আমরা আগেরটাতে ব্যাক করি। কেস 3 আমাদের শেষ। এখন আমাদের মেডিকেলে একবার একটা প্রশ্ন আসছিল মাদারলি। এখন লাস্টে এলওয়াই দেখে তুমি তো ভাই বলে দিবা এটা কি, এটা অ্যাডভার্ব। কিন্তু তো ভাইয়া এটা তো অ্যাডভার্ব না। এটা কি অ্যাডভার্ব? এটা কিন্তু অ্যাডভার্ব না। ধরো মাদারলি শব্দটা কিভাবে গঠিত হয়েছে? মাদার প্লাস এলওয়াই। এখন মাদার যে মা, মাটা কি বলো তো? নাম না। মাটা কি? নাম না, এটা কিন্তু নাম। তাইলে এটাকে আমরা বলতে পারি নাউন। তাইলে নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই যদি হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাইলে তোমরা আমাকে বলো তো স্লোলি এটা কি হবে? স্লোলি এটা কি হবে? স্লোলিটা কি হবে বলো তো? স্লোলিটা কি হবে? আসো আমরা একটু ভাঙি। স্লো প্লাস এলওয়াই, স্লোটা কি? কোনো কিছুর অবস্থা। ধীর, ধীর কি? কোনো কিছুর অবস্থা। তাইলে কোনো কিছুর যদি অবস্থা হয় তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমার এলওয়াই যুক্ত হচ্ছে, তাইলে এটা আমার হচ্ছে অ্যাডভার্ব। এটা আমার হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, বুঝছো? তাইলে একটা কোশ্চেন থেকে দেখো আমরা কত কিছু শিখে নিলাম, এগুলো আমাদের শেষ, ঠিক আছে। এই কোশ্চেনটার তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? রোটেশনালি। আমরা কিন্তু শিখে ফেললাম প্রত্যেকটা কোশ্চেন এভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে। প্রত্যেকটা কোশ্চেন তুমি যখন এরকম অ্যানালাইসিস সহকারে পড়বা, তোমার আরও 5টা 10টা কোশ্চেন এর উত্তর হচ্ছে শেখা হয়ে যাবে। আরও 5টা 10টা প্রশ্নের উত্তর শেখা হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলা থেকে তোমাদের কমন পড়েও যাবে, এগুলা থেকে তোমাদের এইগুলাই আসবে, এগুলার বাইরে আসলে আসার সুযোগ খুব কম। তো এই স্লাইডটা কি ক্লিয়ার? এই স্লাইডটা কি তোমরা ক্লিয়ার? বুঝতে পারছো এই স্লাইডটা? বলো তো এই স্লাইডটা কি তোমরা ক্লিয়ার? সো এইটা মেডিকেলে আসা প্রশ্ন, মাদারলি, এইটা মেডিকেলে আসা প্রশ্ন। কে বলতে পারে তোমার বেলায় এটা চলে আসবে? ঠিক আছে, বুঝছি? এ পর্যন্ত বুঝতে পারছি? অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব। ওকে, চলো আমরা হচ্ছে সামনে আগাই। দেখো তো এইটা বলো তো, এইটাও মেডিকেলে আসা প্রশ্ন। এইটা কি হবে বলো? এইটা কি হবে? শর্টলি,
দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এখানে শর্টলি মানে হচ্ছে শীঘ্রই। আমাদেরকে পড়াইছেন একাডেমিক ব্যাচ, এগুলো সব ব্যাচে পড়াইছি, ঠিক আছে। এইটা কি হবে বলো তো? হ্যাঁ, 26 ব্যাচেও এগুলো পড়াইছি। আমি এভাবেই পড়াই, যখন যেটা পড়াবো একাডেমিক অ্যাডমিশন বলে কিছু না, কম্প্যাক্ট ওয়েতে সব কিছু শেষ হয়ে যাবে। বি 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 তুমি কিন্তু পারতেছো ভাইয়া, তুমি কিন্তু পারতেছো যে শর্টলিটা কি অ্যাডভার্ব। কারণ কি, শর্টলিটা কিভাবে গঠিত হয়েছে বলো তো? শর্টলিটা কিন্তু গঠিত হয়েছে শর্ট প্লাস এলওয়াই দিয়ে। তাহলে এই শর্টটা কি বলতো? শর্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর সাথে আমার কি যুক্ত হয়েছে? এলওয়াই। তাহলে এইটা হবে হচ্ছে আমার অ্যাডভার্ব, এইটা হবে অ্যাডভার্ব। এই কোশ্চেনটাকে আমরা আরও বিভিন্নভাবে চিন্তা করতে পারি। আমাদের এখানে ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব, এমপিটিআর ট্রিক্স দিয়ে আমরা বলতে পারি এটা অ্যাডভার্ব। আপাতত আমরা ওগুলাতে না যাই, ঠিক আছে। যতটুকু দরকার কোশ্চেন অতটুকু সলভ করি, এটার থেকে আমরা আরও গভীরে চলে যেতে পারি। গভীরে যাবো কি না বলো? এটাকে আরও কয়েকটা অ্যাপ্রোচে সলভ করবা কি না তোমরা বলো তো? তোমরা কি চাও যে আমি আরও কয়েকটা ট্রিক্স দেখাই এই রিলেটেড? বলো তো। আজকে আমার লাইফটা মোবাইলে আসতেছে না। হ্যাঁ, শর্টলি। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া অ্যাডভার্ব তো চিনি না, তাই না? অ্যাডভার্ব তো চিনি না, অ্যাডভার্ব কিভাবে চিনব? করব চলো আমরা হচ্ছে অ্যাডভার্ব কিভাবে চিনব সেটা আসো আমরা একটু দেখি। হ্যাঁ, খুব মজার ব্যাপার। অ্যাডভার্বের আমাদের কিছু বেসিক জানতে হবে। অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্বের বেশ কিছু বেসিক জানতে হবে, ঠিক আছে। এখন অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের একটা বেসিক পার্থক্য আছে। এদের মূল কাজ হচ্ছে ভাই মডিফাই করা। মডিফাই করা মানে কি? কারো সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেওয়া। আচ্ছা, অ্যাডজেক্টিভ কার কার ব্যাপারে এক্সট্রা তথ্য দেয় বলো তো? অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে কথা বলতে পারে, অ্যাডজেক্টিভ প্রোনাউন সম্পর্কে কথা বলতে পারে, অর্থাৎ তাদেরকে মডিফাই করে। আচ্ছা, খুব ভালো কথা। এখন অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ব করে হচ্ছে এই দুইটা ছাড়া, নাউন প্রোনাউন ছাড়া যারা আছে, ইভেন সেন্টেন্সকেও তারা হচ্ছে মডিফাই করতে পারে। বাট ওইটা তার মূল কাজ না। তার মূল কাজ হচ্ছে তিনটা জিনিসকে মডিফাই করা। একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে। এখন তুমি বলতে পারো ভাই এত মডিফাই টডিফাই বুঝি না, আপনি ট্রিক্স বলেন, ট্রিক্স দিয়ে বোঝান। মডিফাই তো বুঝি না, কিভাবে মডিফাই হয় আমরা বুঝি না, তো ট্রিক্স দিয়ে বোঝান যে ভাই কিভাবে হচ্ছে মডিফাই হয়, বা কিভাবে আমি অ্যাডভার্ব আরও সহজে চিনতে পারি। সহজে মনে রাখার জন্য তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, MPTR অ্যাডভার্ব চেনার উপায়। এমতে হচ্ছে ম্যানার, এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম, আরতে হচ্ছে রিজন। অর্থাৎ যখন আমার কোনো ম্যানার বা কোনো একটা কাজের ধরন বোঝাবে তখন সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, কোনো একটা কাজ কোথায় হয়েছে সেটার জায়গা বোঝাইলে সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, ভালো কথা, কোনো একটা কাজ কোথায় হয়েছে সময় বোঝাইলে সেটা হবে অ্যাডভার্ব। কোনো একটা কাজ কেন হয়েছে সেটার কারণ বোঝাইলে বা রিজন বোঝাইলে সেটা হবে অ্যাডভার্ব। আরও সহজ করে দিই, এটা তো বুঝলাম, আরও সহজ করে দিই। তাহলে তুমি যদি হাউ দিয়ে প্রশ্ন করো উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে তুমি হোয়ার দিয়ে যদি প্রশ্ন করো উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি যদি ওয়াই দিয়ে প্রশ্ন করো উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই ট্রিক্সটা আমরা মনে রাখবো, এই ট্রিক্সটা আমরা মনে রাখবো। তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে কয়েকটা জিনিস বলো। ধরো হি রানস ফাস্ট, এখানে তোমার ফার্স্টটা কোন পার্টস অফ স্পিচ এটা তুমি আমাকে বলবা। ধরো আই হ্যাভ এনাফ মানি, এইখানে
এনাফটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে বলবা। আবার ধরো আরেকটা আমার হইতে পারে, সেটা হচ্ছে হি ইজ স্মার্ট এনাফ। এখানে তোমার এনাফটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা আমাকে উত্তর দাও তো, তোমরা আমাকে উত্তর দাও তো, এটা কি হবে? ঠিক আছে। আরে তোফায়েল হুজুরকে দেখা যাচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা আপনার? আচ্ছা, একজন বলছো ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ভাই ফার্স্ট অ্যাডভার্ব, ভাই এটা আমি সবাই বুঝতে পারে, তোমার আর তাদের মধ্যে পার্থক্যটা কি তুমি যাচাই বাছাই করে বুঝতে পারো, সেটা অ্যাডভার্ব। আমি কয়েকটা ওয়ে দেখাবো। রানসটা এখানে কি? ভার্ব। রানসটা এখানে ভার্ব। এখন ভার্বকে কে মডিফাই করতে পারে? ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে এইভাবে আমি বলতে পারি এটা হইতে পারে অ্যাডভার্ব, বুঝছো? আবার যদি বলি সে কিভাবে দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কি, তার দৌড়ানোর ধরনটা কি, তার দৌড়ানোর ধরনটা কি, ম্যানারটা কি, তাহলে সেটা হবে আমার অ্যাডভার্ব। আচ্ছা ভাই আরও বুঝতেছি না, ভাই সে কেমনে দৌড়ায়, হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই তিনটা ওয়েতে, থ্রি প্যাথওয়ে, ঠিক আছে, এই তিনটা ওয়েতে আমরা বুঝতেছি সে হচ্ছে অ্যাডভার্ব। ফার্স্টটা কি? অ্যাডভার্ব। বুঝছো? বুঝছো? ফার্স্টটা যে অ্যাডভার্ব আমরা তিনটা ওয়েতে বুঝতেছি। এখন হ্যাঁ, 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা আমরা খেয়াল করি, 2 নাম্বারটা আমরা হচ্ছে খেয়াল করি, সেটা হচ্ছে আচ্ছা মানিটা কি এখানে? মানিটা এখানে নাউন, মানিটা এখানে নাউন। নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কে দেয়? নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তাইলে এইটা কি? এই এনাফটা কি? এই এনাফটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই এনাফটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ভালো কথা ভাইয়া। তারপর ধরো হি ইজ স্মার্ট এনাফ। এখানে স্মার্টটা কি? স্মার্টটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই কিন্তু একমাত্র অ্যাডভার্বই করতে পারে। তাহলে এখানে এনাফটা কি? এনাফটা একটা অ্যাডভার্ব। এনাফটা একটা অ্যাডভার্ব। বুঝতে পারছি? তিনটা জিনিসকে আমরা ক্লিয়ার। তাইলে তুমি আমাকে একটা কথা বলো, আমরা জাস্ট দেখছিলাম লাস্টে LLY, লাস্টে LLY যদি থাকে তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব। সেখান থেকে আমরা তিনটা কেস দেখলাম, কখন একটা ওয়ার্ড, সেম ওয়ার্ড অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে, সেটাও আমরা দেখলাম, এবং কিভাবে মডিফাই করে সেটাও দেখলাম। তিনটা ওয়েতে আমরা বের করলাম সে অ্যাডভার্ব। তাহলে একটা কোয়েশ্চেন যদি এভাবে তোমরা সলভ করো তাহলে কি পারবা কি না, তোমাদের পরীক্ষায় আটকানোর কোনো জায়গা থাকবে কি না, এই ব্যাপারগুলাই আমরা ক্লাসে দেখাই। ঠিক আছে? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তোমরা বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার? মেডি ইংলিশ সহজ না বলো তো? এভাবে করলে তোমরা পারবা না সব কিছু। এইটা একটা মজার জিনিস দেখাবো, এটার আমি কোনো উত্তরই বলবো না, খালি প্রশ্নটা দেখো, খালি প্রশ্নটা দেখো। এখানে বলছে এনি বডিটা কি, খেয়াল করো এনি বডিটা কি, সালটা খেয়াল করো, মেডিকেল 24-25। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। এইটার উত্তরটা তোমরা যারা জানো এটা হবে এনি। তাইলে তুমি দেখো এটা আগের বছরের প্রশ্ন, আগের বছরের প্রশ্নে যেটা অপশন সেটা পরের বছর কি, সেটা পরের বছর প্রশ্ন। আগের বছরে যেটা অপশন সেটা পরের বছরে প্রশ্ন। এবং এটা ক্লাসে পড়ানোর সময় যদি 24 ব্যাচের স্টুডেন্টরা থাকো, আমি কিন্তু লাস্ট পর্যন্ত বলে দিচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে প্রোনাউন থেকে প্রশ্ন আসলে একটা প্রশ্নই আসবে, সেটা হচ্ছে 8 ধরনের যে প্রোনাউন, সেই 8 ধরনের প্রোনাউন থেকে একটা প্রশ্ন আসবে, একটা এক্সাম্পল দিয়ে বলবে যে ওইটা কি। এবং আরেকটা প্রোনাউন কিন্তু আমি শিখাই দিয়েছিলাম, যেটা হচ্ছে ইট। ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? তাহলে এই 9টা প্রোনাউন আমাদের জানতে হবে। তাইলে এই প্রশ্নটা যেহেতু তোমার বারবার আসছে, তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলা পড়া। গঠনগত দিক থেকে আমাদের প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। একটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। কিভাবে মনে রাখবো? পার্সোনাল মানে ব্যক্তিগত। তাহলে যে প্রোনাউনগুলো দিয়ে ব্যক্তিগত জিনিসপত্র বোঝাবে, আই, দও, এখানে দ মানে হচ্ছে তুই, ঠিক আছে, ওল্ড লিটারেচারে ইউজ করা হইতো। তারপরে ইউ, সি, দে, এগুলা।
এখন এরপরে আমাদের একটা আছে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ভাই রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক। আত্ম মানে কি? নিজ, সেলফ। তাহলে প্রত্যেকটা শেষে সেলফ থাকবে, প্রত্যেকটা শেষে সেলফ থাকবে, এভাবে মনে রাখবো আমরা, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে প্রদর্শনকারী। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে প্রদর্শনকারী। এখন কোনো কিছু প্রদর্শন করা মানে কি? কোনো কিছু দেখানো। দিস ইজ এ পেন, এইটা একটা কলম, ঠিক আছে? তার মানে কি? এইটা একটা কলম, এটা আমি দেখাচ্ছি, এটা আমি প্রদর্শন করতেছি, তাই না? তাহলে দিস, দ্যাট, দোজ, দিস, এগুলা কি বলো তো? এগুলা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? এখন ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই দুইটা দেখো সব WH ওয়ার্ডগুলা তোমার কিন্তু মোরলেস ইন্টারোগেটিভ হিসেবেও ব্যবহৃত হইতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হইতে পারে। এখানেই আমাদের বেসিকটা দরকার যে ভাইয়া এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কি। দুইটা জিনিস তোমাকে আমি বলবো, তোমরা আমাকে উত্তর দিবা। হু আর ইউ, তারপর হচ্ছে ইট ইজ আই, হু এম টু ব্লেম। ভাইয়া এই দুইটাই হচ্ছে প্রোনাউন। এই হুটা কোন ধরনের প্রোনাউন, এই হুটা কোন ধরনের প্রোনাউন? তোমরা আমাকে বলো তো, এই দুইটা আমার হচ্ছে কোন ধরনের প্রোনাউন? না, ওইটা দোজ লেখা, দিস দোজ দুইটাই হবে, বানান ভুল না। মোহাম্মদ আলম, তো বলো তো এইটা কি হবে? এইটা আমার কি হবে বলো তো? আগের পেজটা দেন একটু, দিলাম। এইটা কি হবে? কোনটা ইন্টারোগেটিভ হবে, কোনটা রিলেটিভ হবে? এখানে খুব সুন্দর কিছু নিয়ম আছে, দেখো। আচ্ছা, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে কি? আত্মীয়। আত্মীয় মানে কি? যাদের সাথে আমাদের রিলেশন আছে, সম্পর্ক আছে, রাইট? আচ্ছা, হুটা কই বসছে? বাক্যের মাঝখানে বসছে, বসে এই পাশের অংশটুকু এবং এই পাশের অংশটুকুর মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক গড়ে তুলছে। যেহেতু একটা যৌক্তিক সম্পর্ক গড়ে তুলছে, সেইটু এইটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে ভাইয়া? মানলাম রিলেটিভ প্রোনাউন। আর আমার প্রশ্ন করতে যে প্রোনাউনগুলা ব্যবহৃত হয় সেগুলাকে আমরা কি বলবো বলো তো? সেগুলাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম ভাই, এইটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন আর এইটা রিলেটিভ প্রোনাউন। এবং এই যে রিলেটিভ প্রোনাউনটা ভাইয়া আসে, এখান থেকে আমার একটা প্রশ্ন আসে, রেগুলার প্রশ্ন আসে, এবং এবার ঢাবিতে এখান থেকে প্রশ্ন আসছে। ধরো এই প্রশ্নটাই তোমার এভাবে আসবে, ধরো ঢাবিতে তোমার এইভাবে আসছে, আমার এক্সাক্ট সেন্টেন্সটা মনে নাই, একটা পেজ নিয়ে যাই। ইট ইজ, ধরো একটু চেঞ্জ করে দিই, ইট ইজ ইউ হু টু ব্লেম। এখন তোমরা আমাকে বলো তো, এখানে ইজ, আর, ওয়াজ, নান, এইটা কি হবে বলো তো? এইটার উত্তরটা কি হবে বলো তো? এইটা কি হবে? হ্যাঁ, ইন্টারোগেটিভ রিলেটিভ। এইটা কি হবে? এইটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। এইটা কি হবে বলো তো? আচ্ছা, এইটা বোঝার আগে তোমার কিন্তু বুঝতে হবে ভাইয়া হুটা কি। বাক্যের এই পাশের অংশ, এই পাশের ক্লজ, এই পাশের ক্লজ, দুইটা ক্লজের মধ্যে রিলেশন তৈরি করছে, সম্পর্ক তৈরি করছে। তাহলে এইটাকে কিন্তু আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন ভাইয়া বলতেছে, এখন আমাদের রাইট ফ্রম অফ ভার্ব অনুসারে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে এখানকার আমাদের ভার্বটা কোন সাবজেক্টের সাথে এগ্রি করবে, এইটাই তো প্রশ্ন, তাই না? আচ্ছা, তো আমাদের এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকে তাকে আমরা বলি পূর্বপদ। কারণ কি? কার আগে আছে ভাই? রিলেটিভ প্রোনাউনের আগে আছে, তাই এইটাকে আমরা বলি পূর্বপদ। এখন এইটাকেই ইংলিশে একটু সুন্দর করে একটা নাম দিছে, নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এর জন্য বলে যে রিলেটিভ প্রোনাউনের
যুক্ত কোনো সেন্টেন্সের ভার্বটা হয় অ্যান্টিসিডেন্ট অনুসারে। তোমার এত কিছু বোঝা লাগবে না, তুমি জাস্ট বুঝবা এর আগে কে আছে, এর আগে ইউ আছে, তাহলে আমার ভার্বটা কার সাথে এগ্রি করবে, এই ইউ এর সাথে। তাহলে ইউ এর সাথে আমার কোন ভার্বটা হয়, ইউ এর সাথে ইজ হয়, হয় না, ওয়াজ হয়, হয় না, নান তো হবেই না, তাহলে কিন্তু আমার বি হবে, আর হবে। বুঝছো? এটা কিন্তু ঢাবিতে এবছর আসছে, বুঝছো? ক্লিয়ার? তাইলে দেখছো একটা প্রোনাউনের প্রশ্ন থেকে আমাদের কত কিছু পড়া যায়, কত কিছু পড়া যায়। আমাদের নলেজের ডেপথটা থাকতে হবে এরকম যে আমরা পড়বো অল্প, বা যাই পড়বো আমরা ইন ডিটেলসে পড়বো, এবং যারা অ্যাডমিশনে ইন ডিটেলসে পড়ে, ভালোভাবে পড়ে, তারাই কিন্তু টপ রেজাল্টগুলো করে। ঠিক আছে? ওকে, চলো আমরা হচ্ছে সামনে চলে যাই। এখন এই যে আরও আমাদের কয়েকটা জিনিস আছে, ঠিক আছে? ধরো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, এভরি, এগুলা হইতে পারে। ইনডিফিনিট প্রোনাউন, যেটা আমাদের মেডিকেলে টানা 2 বছর আসছে। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, রাইট? এখন যদি বলি ধরো এনিবডি দিয়ে বললাম, এনিবডি, যে কেউ হইতে পারে, এনিবডি যে কেউ হইতে পারে, তাহলে কি এটা নির্দিষ্ট? এটা নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্ট। এইরকম ওয়ান, এনি, সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, এগুলা হচ্ছে আমার কি? ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট বলে বলে যাচ্ছি। আর ধরো রেসিপ্রোশাল, রেসিপ্রোশাল প্রোনাউন কারা? ইচ আদার, ওয়ান আনাদার, এদের কিন্তু ব্যবহার আছে। আবার ফিউ, লিটল, এগুলারও কিন্তু ব্যবহার আছে। ঠিক আছে? এগুলার ব্যবহারগুলো আমাদের পরীক্ষায় আসে। এছাড়াও আমাদের আরেকটা প্রোনাউন আছে যেটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, এবং এটার একটাই উদাহরণ আছে, এটা হচ্ছে ইট। এটা হচ্ছে ইট। বুঝছো? কোয়েশ্চেন সলভিং ট্রিক্সগুলো বুঝছো? যে আমাদের কোয়েশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করতে হবে, আমাদের কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে, এটা কি বুঝতে পারছো? বলো তো এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার? আমি একটু মোবাইলটা হাতে নেই, বলো তো এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, হোপফুলি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। দেখো, বাঙালিস আর ইন্টেলিজেন্ট, এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে এটা আর্টিকেলের প্রশ্ন। হ্যাঁ, এইটা আর্টিকেলেরই প্রশ্ন, বাট এইটাকে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বেও পড়াইছি। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও পড়াইছি। তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করো, সালটা খেয়াল করো। মেডিকেল 5-6 সালে একটা প্রশ্ন আসছে, দ্য ভার্চুস ড্যাশ অলওয়েজ হ্যাপি। এবার কি আসলো বলো তো? এইটারে একটু ঘুরাই দিল, এইটারে ঘুরাই দিয়ে এখানে গ্যাপ দিল, দিয়ে বাকি সেন্টেন্সটুকু লিখলো। তাই না? তাই হয়েছে না? বলো তো? তাই কিন্তু হয়েছে। দ্য বাঙালিস আর ইন্টেলিজেন্ট। বুঝতে পারছো? প্রশ্নর কো রিলেশনগুলো বুঝতে পারছো? এরকম কো রিলেশন করে তো পড়তে হবে, খালি পড়লেই হবে না। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, স্লাইড আমি বাসায় নিয়ে যাব না। ঠিক আছে? তো এটা কিন্তু আমার বুঝতে হবে। তো এইটার আমার থিওরিটা কি? ধরো কিছু আমাদের অ্যাডজেক্টিভ আছে, পোর হইতে পারে, রিচ হইতে পারে, পায়াস হইতে পারে, স্ট্রং হইতে পারে। ঠিক আছে? যাদের আগে যদি আমরা দা বসাই, এইটা একটা শ্রেণীকে বোঝায়। এখন একটা শ্রেণী, এটা কি প্লুরাল নাম্বার না? তাহলে আমাদের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আমাদের ভার্বটা কি হবে? আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাহলে যখন আমি এখানে বলতেছি, তুমি একটা জিনিস খেয়াল করো না, আর আছে ভাই, আর মানে তো আমার কি? ভার্বটা প্লুরাল। ভার্বটা প্লুরাল থাকলে আমাদের কি হবে? সাবজেক্টটাও প্লুরাল হবে। এখন বাঙালির সাবজেক্টটা আমি কিভাবে একটা শ্রেণীতে আনতে পারবো? দা বসাইলেই তো পারবো। তাহলে এখানে কি হবে? দ্য বাঙালিস আর ইন্টেলিজেন্ট, দ্য বাঙালিস আর ইন্টেলিজেন্ট। তাহলে এখানে আসলে উত্তরগুলো লেখা, ধরো এগুলা নাই, ধরো এগুলা নাই, ধরো দ্য রিচ। ঠিক আছে? দ্য রিচ, এইটা কি? গরিবের শ্রেণীকে বোঝাইছে, এটা শ্রেণীকে বোঝাইছে। যেহেতু এটা শ্রেণীকে বোঝাচ্ছে, সেহেতু এটা কি? প্লুরাল সাবজেক্ট। আচ্ছা, প্লুরাল সাবজেক্ট যদি হয় ভাইয়া, আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হবে হচ্ছে প্লুরাল ভার্ব, ভার্বটা হবে প্লুরাল। তাইলে এইটা আমাদের কি হবে? আর। ঠিক আছে? এইটা আমাদের হবে আর। তাইলে একটা জিনিস বুঝছো, যেটা গত বছরের অপশন সেটা এবছরের প্রশ্ন। মেডিকেলে এই জিনিসটা অনেক হয়, অন্তত ইংলিশের ক্ষেত্রে আমি বলতে পারি 50%-এর কোয়েশ্চেন এরকম হয়। তুমি যদি ঠিকভাবে অ্যানালাইসিস করো তাহলে কিন্তু কমন পেয়ে যাবা। বুঝতে পারছো? এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? বলো তো কোনো প্রবলেম আছে কিনা? বলো তো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত?
এইটার উত্তর দাও তো কি হবে, এইটার উত্তর দাও তো কি হবে। মেডিকেল 5-6 সালে, তখন মনে হয় তোমরা অনেক ছোট তাই না, তখন হচ্ছে তোমাদের জন্ম মাত্র হয়েছে। হ্যাঁ এটা কিন্তু আর হবে, দ্য ভার্চুস আর, এটা কিন্তু আর হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে সামনে যাই। এইটা এবছরের এফআরবির স্টুডেন্টরা উত্তর দিবা, এবার কিন্তু এফআরবিতে লাস্টের রুলটা ছিল এইটা, তাই না? বলো তো এইটার উত্তরটা কি হবে। তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই, আগে দেখাবো, আচ্ছা দেখাই আনি। এই প্রশ্নটা দেখো, আর এই যে ঢাবি সি ইউনিটের প্রশ্নটা দেখো 21-22 সালের, সেম প্রশ্ন, সেম রুলস, সেম জিনিস রিপিট হয়েছে, জাস্ট একটু চেঞ্জ করে দিছে। ঠিক আছে, সি 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 সি, সবাই সি 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 বলতেছ। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু সি হবে। কারণ কি, আসো আমরা দেখি। ধরো আমাদের ওয়েন দিয়ে একটা কিছু যুক্ত আছে, বা ওয়েনটা আমার ধরো মাঝখানে আছে। এখন একটা অংশে আমার আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এর সাথে ওয়েন যুক্ত হয়েছে। পরের অংশে সাধারণত আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডিফিনিটও হইতে পারে, একবারে যে হয় না তা না, বাট পাস্ট কন্টিনিউয়াসটা বেশি প্রচলিত। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন তোমাদের মধ্যে একটা কমন হচ্ছে কনফিউশন হয়, ভাইয়া পাস্ট ইনডিফিনিট মানে কি, পাস্ট ইনডিফিনিট মানে কি। ধরো একটা জিনিস মনে রাখবা, শুধু যদি V2 হয় এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। এটার সাথে আমাদের কিন্তু টেন্স আইডেন্টিফিকেশন থেকে সম্ভবত 20 সালে বা 19 সালে আমার কয়টা চলে আসছিল প্রশ্ন, 5টা। শুধু V2 থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আরেকটা থাকতে পারে হ্যাভ অথবা আমাদের হ্যাজ, আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাইলে এইটা যদি থাকে তাইলে আমার এটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আমার এইটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন এইটার সাথে তোমরা আবার হচ্ছে গোলমিল করে ফেলো, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 যদি হয় তাইলে সেটা হবে পাস্ট পারফেক্ট, সেটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস মাথায় রাখো, এই তিনটা জিনিস মাথায় রাখো। ঠিক আছে, এই তিনটা জিনিস মাথায় রাখো, এটা খুব কাজে লাগবে টেন্স আইডেন্টিফিকেশনে, এগুলা কমন মিস্টেকস স্টুডেন্টসদের। তাহলে এইটা তো আমরা কেস 2তে পড়ি, কেস 1 এইটার একটা রুলস আছে, বুঝছো, এইটার একটা কেস 1 আছে। কেস 1টা হচ্ছে ধরো ওয়েন মাঝখানে আছে বা সামনেও থাকতে পারে মাঝে মাঝে, এটা প্যারা নাই। ধরো এই পাশে আমার প্রেজেন্ট আছে, এটা অনেক বইগুলোতে নাও থাকতে পারে, এটা একটু দেখে নাও, বা ফিউচার আছে। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার যদি এই পাশে থাকে, এই পাশেও আমাদের কি হবে বলো তো, এই পাশেও আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার হবে। এই তোমরা কি পারমুটেশন কম্বিনেশন করছো, যে এই পাশে একবার ধরো প্রেজেন্ট নিলাম, ওয়েন নিলাম, ফিউচার নিলাম, ঠিক আছে, বা ফিউচার নিলাম, ফিউচার নিলাম, ফিউচার নিলাম, ঠিক আছে। এইটাই ভাইয়া, ভাইয়ার কোনো পাস্ট নাই, সবই ফিউচার, দোয়া করবেন ভাইয়া। তো এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, ধরো এখানে হচ্ছে ওয়েন আছে, তাহলে এইটা আমার কি, এইটা হচ্ছে আমার ফিউচার, এইটা হচ্ছে আমার ফিউচার। কারণ কি, উইল ভিজিট আছে, উইল প্লাস ভার্বের সাথে শ্যাল অথবা উইলের সাথে ভার্বের যদি বেস ফর্ম হয় তাহলে সেটা কি হবে, সেটা ফিউচার। তার সাথে আমার ওয়েন যুক্ত করছি, তাহলে এই পাশে আমার কি হবে বলো তো, এই পাশে আমার কি হবে, এই পাশে আমার দুইটা জিনিস হইতে পারে, এক আমার এই পাশে প্রেজেন্টও হইতে পারে, আবার এই পাশে আমার ফিউচারও হইতে পারে। তাইলে এখানে ইউ উইল গেট ভিসাও হইতে পারে, ইউ গেট ভিসাও হইতে পারে। তাইলে তোমরা আমাকে এইটার উত্তর দাও তো, 2 নাম্বারটার উত্তর দাও তো কি হবে, 2 নাম্বারটার উত্তর দাও তো কি হবে। দুইটা উত্তর গ্রহণযোগ্য হইতে পারে। আচ্ছা, আই উইল ভিজিট ইউ ওয়েন, দেখো এখানে আই উইল ভিজিট ইউ, এটা কিন্তু আমার ফিউচার, এটা আমার ফিউচার, তারপরে আমার ওয়েন যুক্ত আছে, তাহলে বাকিটুকু আমার কি হবে, প্রেজেন্ট অথবা ফিউচার। তাইলে এখানে আমার কিন্তু দুইটা উত্তর হইতে পারে, এক হইতে পারে ভিজিট, আরেকটা হইতে পারে উইল ভিজিট। বুঝছো, ভিজিট উইল ভিজিট।
তাহলে একটা রুলসের ডেপথ জানতে হবে। ভাই সবসময় 2 নাম্বার কেস থেকে প্রশ্ন আসে, বাট তোমার বেলায় তো 1 নাম্বার কেস থেকে প্রশ্ন আসতে পারে, একটু ডিফারেন্ট আসতে পারে, একটু চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাইলে তোমরা আমাকে এখন তোমাদেরকে একটা বিরাট মজা দেখাবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এখন একটা বিরাট মজা দেখাবো তোমাদেরকে। যারা সেকেন্ড টাইমার আসো, যারা ঠিক করছো পরীক্ষা দিবা, তারা একটু এটা দেখো, খুবই মজা পাবা। কয়েকটা জিনিস দেখবা, একটু মজা দেখো। এইটা কত সাল? মেডিকেল 24-25। এইটা মেডিকেল 24-25। এইটা কত সাল? এটা আমারও জন্মের আগে, মেডিকেল 2001 সাল। এখানে কি চাইছে ভাই? বাই ডিন্ট অফ কোন ফ্রেজ? খেয়াল করো, বাই ডিন্ট অফ কোন ফ্রেজ? ভালো কথা। এইখানে কি চাইছে? এইখানে হচ্ছে বাই ডিন্ট অফের ব্যবহার, এখানে বাই ডিন্ট অফের ব্যবহার। তাইলে দেখছো কোয়েশ্চেন ব্যাংক সলভের গুরুত্ব বুঝছো? এখানে তোমার দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে বাই ডিন্ট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটা তোমার জানতে হবে, এইটা তোমার জানতে হবে বাই ডিন্ট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আরেকটা জিনিস জানতে হবে, এটার মানে হচ্ছে দ্বারা অথবা সাহায্যে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, আরেকটা মজার ব্যাপার দেখাই। এইটা একদম মেডিকেলের স্লাইড, একদম লোগো আলাস। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ যখন পড়াইতেছিলাম, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিছি যে কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ এখান থেকে আসছে। তাইলে তোমার এখান থেকে কয়েকটা জিনিস জানতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ কি, সেইটা কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফিকেশন হয় সেটা। ঠিক আছে, আবার প্রিপোজিশন, নিচের কোনটা প্রিপোজিশন, এটা থেকেও প্রশ্ন আসছে, বিসিএস এ রেগুলার প্রশ্ন আসছে। এবং বলেই দিয়েছিলাম যেহেতু বিসিএস প্রিলিতে এটা রেগুলারলি আসতেছে, সেহেতু এটা মেডিকেল বা ঢাবিতে চলে আসবে, এটাও চলে আসছে। তাহলে প্রিপোজিশন আইডেন্টিফিকেশন, প্রিপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফিকেশন এবং কিছু কমন প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো আছে সেগুলোর মানে জানতে হবে। তাইলেই তোমার প্রিপারেশন কমপ্লিট হবে। তাহলে তোমার প্রিপারেশনের লেয়ারটা বুঝতে পারছো? তো এখন আমরা আসো প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ কি, এই জিনিসটা একটু পড়ি। আচ্ছা, এখন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না, প্রি অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান। এখন কারো আগে অবস্থান করলেই সেটা প্রিপোজিশন, মানলাম। এখন তোমার মনে কিন্তু প্রশ্ন আসা উচিত, ভাই কার আগে অবস্থান? প্রিপোজিশন কার আগে অবস্থান? নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। সহজে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি বলো তো, নেমিং ওয়ার্ডস। আরে এটা বুঝাইতে গেলে আবার ফ্রেজ বুঝাইতে হবে, ওয়ার্ড বুঝাইতে হবে। আচ্ছা, ওয়ার্ড মানে কি? ওয়ার্ড সাধারণত ধরে নাও একটা শব্দ, দুইটা শব্দ মিলে ওয়ার্ড হইতে পারে, ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ড। বাট ধরে নাও একটা শব্দ থাকলে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড। আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? অন্তত দুইটা বা তার চেয়ে বেশি শব্দ থাকবে, সেটা হচ্ছে কি আমাদের বলো তো, সেটা হচ্ছে আমাদের ফ্রেজ। এবং ফ্রেজ মানে সেখানে আমাদের সাবজেক্ট অথবা ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকবে না, অর্থাৎ সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব একসাথে থাকবে না। ফাইনিট ভার্বকে পড়াবো, জাস্ট এতটুকু জেনে রাখো, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তাইলে আমাদের বইয়ে অনেক রকমের সংজ্ঞা লেখা থাকে, কিন্তু এগুলো কাজে লাগে না। যে জিনিসটা কাজে লাগে সেইটা আমাদের পড়তে হবে। ধরো যখন আমরা শব্দ নিব তখন হয়ে যাবে প্রিপোজিশন, যখন আমরা শব্দগুচ্ছ নিব তখন আমাদের হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ, নেমিং ওয়ার্ড বা নাউন, এখানে রহিমটা কি রে ভাই? রহিমটা এখানে কিন্তু নাউন। তাহলে যে শব্দ বা যে শব্দগুচ্ছ নেমিং ওয়ার্ডের ঠিক আগে বসে, আগে বসে নেমিং ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন বলবা ভাই হিউম্যান রিলেশনশিপই বুঝি না, প্রিপোজিশন না বাক্যে কে কার সাথে রিলেশন করছে এগুলা কিভাবে বুঝবো? খুব সহজ হিসাব ভাই, তোমার এটাও বোঝা লাগবে না। তুমি খালি চিন্তা করবা, এই যে এইখানে যে নাউনটা থাকবে বা নাউন ফ্রেজটা থাকবে বা নেমিং ওয়ার্ডটা থাকবে, একে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যোগ করছে কিনা, এই কথাটা খেয়াল করো। অর্থপূর্ণভাবে যোগ করেছে কিনা। এখন ভাই এইটা তুমি কিভাবে বুঝবা বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করছে কিনা? খুব সহজ, খুব সহজ। এটারে তুমি বাদ দাও, হি স্যাট রহিম, সে রহিম বসে, এটা কি কোনো অর্থ হয়? হয় না। এটা বাদ দিলে কি কোনো অর্থ হয়? হয় না। তাহলে তুমি আবার এটারে আনো, এই বিসাইড শব্দটারে তুমি যখন আনলা ভাইয়া, এই বিসাইড শব্দটারে তুমি যখন আনলা, সে নাউনকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যোগ করছে। তাইলে এটা কি?
তাইলে এইটা হচ্ছে আমার প্রিপোজিশন, এটা হচ্ছে আমার প্রিপোজিশন। ঠিক আছে, তোমার এইটাও পরীক্ষায় আসছে যে নিচের কোনটা প্রিপোজিশন, এটাও তোমার পরীক্ষায় আসছে প্রিপোজিশন। তাইলে এইটা আমার প্রিপোজিশন হইতে পারে, বাট এইটা আমার কি শব্দগুচ্ছ। সো এটারে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজের আরেকটা এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হয়ে যাব। ডেটটা কি বলতো? ডেটটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একটা নাউন লাস্টে টি এইচ থাকলে সাধারণত সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ধরো এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও প্রশ্ন আসছে, এটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউন ভাই বুঝলাম। এখন তুমি ধরো এটা নাই, মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, তার মানে আমার বন্ধু মৃত্যু পথযাত্রী, এখনো সে মরে নাই। তাহলে মাই ফ্রেন্ড ইজ, এইটুকু বাদ দিয়ে দাও, মাই ফ্রেন্ড ইজ ডেথ, তার মানে আমার বন্ধু মরে গেছে। অর্থ এক থাকে, অর্থ এক থাকে না, তাহলে তুমি এরা আবার আনো। তাইলে মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ যদি আমরা বলি, মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ যদি বলি, তাহলে এই নাউনটাকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করছে, এজন্য এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এইটা কি ফ্রেজ হবে বলো তো? মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ। দেখি কারা একটা অ্যাডভান্স স্টুডেন্ট আসছো, এইটা কি হবে বলো তো? এইটা কি হবে বলো তো? লাইফটাতে কি প্রবলেম হয়েছে? এইটা কি হবে বলো তো? এইটা কোন ফ্রেজ হবে বলো তো? এটা তোমাদের কাছে প্রশ্ন, এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। ঠিক আছে, এটা তোমাদের কাছে প্রশ্ন, দেখবো এটা কে সঠিক উত্তরটা দিতে পারো। নাউন ফ্রেজ না, প্রিপোজিশনাল ফ্রেজও না, এটা অন্য একটা ফ্রেজ। দেখি তোমরা কে পারো, এটা তোমরা কে পারো আমি দেখব। একটু আমি তোমাদের উত্তরগুলা দেখি। হ্যাঁ, এই একাডেমিকের পোলাপান নাই, বলো তো এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ না, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে। আচ্ছা ঠিক আছে, এই তো এই তো ঠিক আছে, রাফিয়া হাসান দিদি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তোমারটা তোমারটা ঠিক আছে। কিভাবে? ব্যাখ্যাতে না যাই, কারণ এটা ফ্রেজের উপর আমাদের ডিটেলস ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা এখন মজার একটা জিনিস দেখো, সাল দেখি আমরা। হ্যাঁ, আমরা একটু সাল দেখি। এটা কত? মেডিকেল 24-25, এটা আমাদের মেডিকেল 24-25। এখন এইখানে আমাদের, এটা সম্ভবত ডেন্টালে আসছিল মেডিকেল তোলা, এখানে আমার একটা কনজাংশনের ব্যবহার চাইছে, ইলেটিভ কনজাংশন। এইটা আমার একটা ব্যবহার চাইছে যে হচ্ছে ইলেটিভ কনজাংশন। এটা আমাদের মেডিকেল বুস্টার উইকের ক্লাস। ঠিক আছে, মেডিকেলের জন্য কিভাবে পড়বা সেইটা। তাহলে কনজাংশন আমরা পড়িই না, এই চার্ট পড়া তো মানে কি দূরের কথা, তাই না? লেট অ্যালোন দিস চার্ট। বাট এইটা হচ্ছে আমাদের জানতে হবে, প্রত্যেকটা টপিক সম্পর্কে অ্যাডমিশনে একটু হইলেও নলেজ লাগবে। ঠিক আছে, নইলে তুমি পারবা না, তো তুমি পারবা না, তোমার প্রত্যেকটা জিনিস সম্পর্কেই নলেজ লাগবে। এখন তোমরা আমাকে বলো যে এই জিনিসটা কনজাংশন তুমি জানলা, তোমার আসছে হচ্ছে ইলেটিভ কনজাংশন কোনটা? এইটা ধরো, এটা ডেন্টালে আসছিল সম্ভবত, আমার যতটুকু মনে আছে 8-9 সালে আসছিল। এখন এই জিনিসটা তোমার আসছে মেডিকেল 24-25, মেডিকেল 24-25, 15 বছর পরে টপিক রিপিট হয়েছে। ঠিক আছে, 15 বছর পরে টপিক রিপিট হয়েছে। এখন বলবা ভাই এটা তো বাংলা অর্থ দেখেই বলতে পারি। হ্যাঁ ভাই, বাংলা অর্থ দেখেই তুমি অনেক কিছু বলতে পারো, বাট তোমার তো প্রশ্নের উৎসগুলা জানতে হবে, তাই না? আচ্ছা, তাইলে এখানে তুমি আমাকে বলো তো, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট। তুমি গিফটটা নিতে পারো অথবা তুমি কি করতে পারো? রিফিউজ করতে পারো। তাহলে এটার উত্তর হবে অর। তাহলে অরটা তোমার কোন ধরনের কনজাংশন? অল্টারনেটিভ কনজাংশন। তাহলে তোমার বেলায় প্রশ্ন চলে আসতে পারে, অর ইজ এন এক্সাম্পল অফ অল্টারনেটিভ কনজাংশন। ঠিক আছে, বুঝছি? আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত? বলো তো, বলো তো আমরা বুঝছি কিনা? ওকে, চলো আমরা হচ্ছে একটু সামনে আগে। হ্যাঁ, অল্টারনেটিভ, তার মানে আমরা যখন ক্লাস করব তখন কিন্তু আমরা দেখব যে এই প্রত্যেকটা জিনিসেরই শ্রেণী বিভাগ আছে।
ঠিক আছে, এই যে অল্টারনেটিভ কনজাংশন কি, বিকল্প বোঝায়। অল্টারনেটিভ মানে কি, বিকল্প, দুই বা ততোধিক জিনিসের মধ্যে বিকল্প। তো এই বিকল্পটাই হচ্ছে অল্টারনেটিভ কানেকশন মানে কনজাংশন। ধরো রিড অর ইউ উইল ফেল, পড়ো নয়তো তুমি ফেল করবা বা খারাপ করবা। দ্য প্লেয়ার্স আর আইদার টায়ার্ড অর নার্ভাস। তার মানে কি, এখানে আইদার অরটা কি আমি বলতে পারি, অল্টারনেটিভ কনজাংশন। তাইলে হচ্ছে আমাদের উদাহরণ কি কি আছে, এলস হইতে পারে, আইদার হইতে পারে, অর হইতে পারে, আবার আইদার অর হইতে পারে, নাইদার হইতে পারে, তারপর নর হইতে পারে, নেইদার নর হইতে পারে, আদারওয়াইজ হইতে পারে, আবার ওয়াইলও হইতে পারে। ঠিক আছে, এগুলা কি আমার অল্টারনেটিভ কনজাংশন। ঠিক আছে, আচ্ছা এইটা কি হবে বলো তো, ব্রাভো। আমি মেডিকেলে কোনোদিন এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখি নাই। ঠিক আছে, এই লাইভ সবার জন্য, এইচএসসি 24-25 সবার জন্য, যারা মেডি অ্যাসপিরেন্ট আছো তাদের সবার জন্য। এইটা আমি কোনোদিন আসতে দেখি নাই, বাট এটা পড়াইছিলাম ক্লাসের সবার লাস্টে, হচ্ছে একটু বলে দিছিলাম যে ইন্টারজেকশন জিনিসগুলো কি কি। ঠিক আছে, বা একটা চার্ট আমরা বলে দিছিলাম যে ইন্টারজেকশনের জন্য এই জিনিসটা তোমরা ফলো করবা। যে আমাদের কি, আমরা বাঙালি কি আবেগী জাতি। ঠিক আছে, তো আবেগ প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলা হচ্ছে ব্যবহার করি সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তাহলে আবেগ তো অনেক রকমের হইতে পারে, কোনোটা তোমার দুঃখ, কোনোটা কষ্ট, কোনোটা বেদনা, কোনোটা প্রশংসা, কোনোটা বিরক্তি। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। যে প্লেজার বা হচ্ছে যেটা আনন্দ সূচক, সেটার জন্য আমরা হুররে, ওয়েলকাম, হুপস এগুলা ব্যবহার করতে পারি। আবার প্রশংসা সূচকের জন্য আমরা ব্র্যাভো ব্যবহার করতে পারি, ওয়েলডান ব্যবহার করতে পারি, গুড ব্যবহার করতে পারি। আবার বিরক্তি প্রকাশের জন্য ফাই, ফাই ফাই, শেম, টুট টুট, ড্যাম, তারপর এগুলা কিন্তু ব্যবহার করি। সো এই চারটা আমরা যদি এক নজর দেখে যেতাম, আমরা কিন্তু কনফিডেন্টলি উত্তর করতে পারতাম। ঠিক আছে, আমরা কনফিডেন্টলি উত্তর করতে পারতাম যে এটা আমার কি, এটা আমার ইন্টারজেকশন। বুঝছো? ক্লিয়ার এ পর্যন্ত? বলো তো। হ্যাঁ, ইন্টারজেকশন। ঠিক আছে, তো এইটা আমাদের নতুন টপিক। আমি দেখাইতে পারতাম এটা হচ্ছে আমাদের এখান থেকে আসছে, বাট না, আমি হচ্ছে এটা পড়াই নেই। যে জিনিস আমি পড়াই নেই মেডিকেল ব্যাচে, আমি বলবো না যে এটা আমি পড়াইছি, বাট এটার হাফ পড়াইছি। এটার উত্তরটা কি হবে বলো তো, এটার উত্তরটা কি হবে? তোমাদের আমি একটু কমেন্টগুলা দেখি, এটার উত্তরটা কি হবে, এটার উত্তরগুলা কি হবে একটু বলো তো। এটার উত্তরগুলা কি হবে, উত্তরগুলা বলো আমাকে। আচ্ছা, না, এইখানে একটা জিনিস আছে। ধরো এই পার্টটুকু নাই তোমার, ঠিক আছে, এই পার্টটুকু নাই। আচ্ছা এইটা বাদ দাও, এইটা থাকতে পারে। ধরো এই পার্টটুকু নাই, তাইলে কিন্তু তোমার এখানে প্রশ্ন আসতে পারতো, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হিম। হিম দিয়ে প্রশ্ন আসতে পারতো কারেকশন। ঠিক আছে, এইটা তোমার কারেকশনে প্রশ্ন আসতে পারতো, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হিম। এখন তোমার আইডেন্টিফাই করতে হইতো এই হিমটা ভুল, এই হিমটা তোমার ভুল। এখন এটা ভুল কেন, এইটা তোমার জানতে হবে। কারণ এই যে আমার যদি কোনো অ্যাজ থাকে, অ্যাজ এর পরে আমার প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়, অ্যাজ এর পরে আমার সাবজেক্টিভ কেস হয়। যেরকম এই যে এটা কিন্তু মেডিকেল ব্যাচের স্লাইড, এবছরেরই মানে গতবারেরই স্লাইড। এখন আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ কেস কই হয়, অবজেক্টিভ কই হয়, পজিটিভ কই হয়, ডাবল পজিটিভ কই হয়, এই টপিকটা থেকে আমরা জানতে পারি অ্যাজ অথবা অ্যাজ এস থাকলে এর সাথে তোমার কি হয় বলো তো, সাবজেক্টিভ কেস হয়। ধরো একটা উদাহরণ দিই, এটা কি হবে বলো তো, ইউ আর অ্যাজ টল অ্যাজ মি নাকি আই, কোনটা হবে বলো তো? ইউ আর অ্যাজ টল অ্যাজ কি মি অথবা আই। এটা কিন্তু শুনতে কি ভালো লাগে বলো, শুনতে ভালো লাগে মি। এখন খালি শুনতে ভালো লাগলেই হবে না, তোমার তো বাস্তব জীবনেও তোমার দেখতে অনেক মানুষকে ভালো লাগে, কিন্তু তারা কি ভালো না। তাইলে এইটা আমার উত্তর হবে না, আমার লজিক্যালি যাইতে হবে। এখানে আমার কি আছে, অ্যাজ ডট ডট অ্যাজ, এর সাথে আমাদের কি হবে, এর সাথে আমাদের হবে সাবজেক্টিভ কেস, এর সাথে আমাদের হবে সাবজেক্টিভ কেস। তাইলে আইটা মানে কি, সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস মানে কি ভাইয়া, সাবজেক্টের জায়গায় যারা বসে, সাবজেক্টের জায়গায় যারা বসে, সাবজেক্টের জায়গায়
যারা বসতে পারে, যারা বসতে পারে। কারা বসতে পারে ভাই? আই বসতে পারে, ইউ বসতে পারে, উই বসতে পারে, হি সি এগুলা কিন্তু বসতে পারে। গেল, এইটা হচ্ছে আমার কনসেপ্টের ভেতরের কনসেপ্ট। এখন তুমি এখানে আসো তো ভাইয়া, এইটা আমার কি হবে? এখন আমার প্যারালালিজমের নিয়ম অনুসারে প্যারালালিজম মানে কি এইটা আমার বুঝতে হবে। তোমরা ম্যাথে প্যারালাল লাইন পড়ছো না, সমান্তরাল লেখা। এই রেখাটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, কারণ এইটাও যেরকম এইটাও সেরকম। এরকম আমাদের কিছু মার্কার আছে, মানে যে মার্ক করে, এর আগেও যে স্ট্রাকচার পরেও সেই স্ট্রাকচার। তাইলে তুমি খেয়াল করো তো, এখানে ক্যান ইউ রান, ক্যান দিয়ে শুরু হয়েছে, অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, আমার ক্যান দিয়েই শেষ হবে। তাহলে ক্যানটা আমার এখানে হাইলাইট করা হয়েছে এবং আমার এখানে ক্যানটাই হবে। তো এটা আমার কি প্যারালালিজমের এক্সাম্পল। সো এখান থেকে আমার কি আসতে পারে বলো তো? প্রোনাউনের ইউজটাও আমার হচ্ছে চলে আসতে পারে, এখান থেকে আমার হচ্ছে প্রোনাউনের ইউজটাও চলে আসতে পারে। বুঝছো? ক্লিয়ার তোমরা? এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে এবং এই স্লাইডটা হচ্ছে তোমার প্রশ্নর খনি। এখান থেকে যে কত প্রশ্ন আসছে জাস্ট হিসাব করে মানে দেখানো যাবে না যে অ্যাডমিশনের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। মেডিকেলের জন্য তো ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে যাই, তাহলে এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এগুলা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি ভাই ভয়েস চেঞ্জ নিয়ে খুব একটা কথা বলতেই আগ্রহী না, কারণ আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, তাই না? এইটা কি হবে বলো তো? এইটা তোমরা আমাকে উত্তর দাও, এইটা কি হবে তোমরা আমাকে একটু উত্তর দাও, তোমরা বলো। এখন ভয়েস আর ন্যারেশনের প্যাটার্নটা বোঝা দরকার আমাদের। ভয়েস ভার্সেস ন্যারেশন 21 সালের আগ পর্যন্ত একটা রেগুলার 1 নাম্বার এই দুইটা থেকে আসতো। আমরা কিন্তু গত বছর একটা ডেডিকেটেড ক্লাস দিছিলাম ভয়েস ন্যারেশনের উপর, এবং এই ক্লাস থেকেই দুইটা প্রশ্ন আসছে। এটা ক্লাস থেকে আসার মতো জিনিস না, এটা ক্লাস 8-এর থেকে মানুষ পড়ে আসে, ঠিক আছে? বাট এই ভয়েস ন্যারেশন থেকে একটা না একটা প্রশ্ন আসতো, মাঝখানে কয়েক বছর আসে নাই, বাট আবার কিন্তু আসা শুরু করছে। এবং আমাদের ফার্স্ট ফেজের 4 নাম্বার ক্লাসটা কিন্তু ভয়েস ন্যারেশন। তো ন্যারেশন তোমার হচ্ছে কিসে ছিল বলো তো? এইচএসসিতে আছে, এইটা তোমার জন্য হেল্পফুল হবে। এবং ভয়েসটাও কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বে এইচএসসির জন্য কোনো কোনো জায়গায় লাগে, যেটা রাইট ফর্ম অফ ভার্বে দেখাইছি। সো তুমি যদি এই ক্লাসটা করো তোমার কিন্তু একাডেমিকের জন্য কাজ হয়ে যাচ্ছে। তাইলে এইটা কি হবে বলো তো? আই হ্যাভ লস্ট মাই বুক, এটা তো বোঝাই যায়, মাই বুক হ্যাজ বিন লস্ট। তার মানে এখানে আমার দুইভাবে হইতে পারে, একটা আমার অ্যাক্টিভ ভয়েস দেয়া থাকতে পারে, সেটাকে আমরা প্যাসিভে নিব, আবার আমার এটাকে প্যাসিভে দেওয়া থাকতে পারে, আমি অ্যাক্টিভে নিব। ঠিক আছে? সো দুইটা জিনিসই আমার হইতে পারে। হ্যাঁ, মাই বুক হ্যাভ কি, আই হ্যাভ লস্ট মাই বুক, কারণ কি আমরা জানি সাবজেক্ট অবজেক্ট পজিশন চেঞ্জ করে, অক্সিলিয়ারি ভার্বের কিছু চেঞ্জ আছে। আমি ভয়েস নিয়ে ভাই কথা বলে টাইম নষ্ট করতে চাই না আজকে তোমাদের, ঠিক আছে? তো এগুলো আমরা ডিটেলসে পড়ছি। এই যে দেখছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কিভাবে চেঞ্জ হয়। দেখো ভয়েস থেকে আরেকটা প্রশ্ন আসছে, ভয়েস থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসছে, এইটার উত্তর কি হবে বলো তো? ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এইটা কি হবে বলো তো? তার মানে কি দিসটা আমার কই আসবে বলো তো? দিসটা আমার সাবজেক্টের জায়গায় আসবে, আসলো। দিসটা আমার সাবজেক্টের জায়গায় আসলো, দিস। তারপরে আমার কি দিসের সাথে হ্যাভ না হ্যাজ, তারপরে আমার কি টু আসলো, বি, টু বি ভার্ব তো আমার আসবেই, এবং টু বি ভার্বের পরে আমার এখানে কি বসবে? আমার এখানে V3 বসবে, অ্যাডমিটেড। তারপরে আমার কি কার দ্বারা? বাই ইউ। তাহলে এটা কার সাথে মিলছে? আমার কার সাথে মিলে? বির সাথে মিলে। তাহলে কি দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। ঠিক আছে? বুঝছে? ভয়েস আমরা পারবো না। দেখো ভয়েস আসছে, গত বছর ভয়েস আসছে, তাহলে তোমার বেলায় কি আসার সম্ভাবনা বেশি? ন্যারেশন আসার সম্ভাবনা বেশি, বা এই টপিকটাই কি রিপিট হইতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? আমরা এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, বি এগুলা পারবা, আসলে এগুলা কঠিন কিছু না। দেখো, ইফ ইউ সাকসেড আই শ্যাল বি হ্যাপি, এটাও আমরা কিন্তু মেডিকেলের লাস্ট রেকর্ড ক্লাসটা আমরা রাখছিলাম হচ্ছে ট্রান্সফরমেশনের উপরে। তো ট্রান্সফরমেশনের থেকে আমাদের রেগুলার প্রশ্ন আসে, এটা আমার কয়েকটা ধাপে হইতে পারে। আমার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হইতে পারে, ডিগ্রির হইতে পারে, বা নর্মাল সেন্টেন্সের চেঞ্জগুলো হতে পারে।
ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্লাসে করাইছি এবং ট্রান্সফরমেশন আমরা পড়তে পড়তে মানে তিতা তিতা অবস্থা, তাই না? সো আমাদের ইফের রুলস তো আমরা জানি, ইফের রুলস তো আমরা জানি। এখানে কি ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, তাইলে আমার এখানে কি করব বলো তো? ইফ ইউ সাকসিড এটার আমি নাউন ফ্রেজে বানাইতে পারি, তাহলে এটার আমি যদি নাউন ফ্রেজে বানাই তাহলে আমার এটা, আচ্ছা সরি এটা কি হইল, হ্যাঁ আসো, তাহলে এতটুকু করে যদি আমি নাউন ফ্রেজে বানাই তাহলে আমার এটা কি হবে? ইয়োর সাকসেস, ইয়োর সাকসেস। আচ্ছা যেহেতু আমার এখানে শ্যাল আছে তাহলে কি ইয়োর সাকসেসের সাথে কি হয়? উইল হয়। কাকে হ্যাপি বানাইছে? উইল মেক মি হ্যাপি। এইটা ভাই মুখে মুখে করলাম, ঠিক আছে, এটা মুখে মুখে করলাম। সো এইটার জন্য আমাদের এই যে রুলসগুলো আছে, আমাদের রুলসগুলো আছে, আমরা কিভাবে হচ্ছে রুলসগুলা মেনটেন করতে পারি তা কিন্তু আমরা দেখতে পারি, এখানে রুলসগুলো আছে। তার মানে আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলা থেকেও কিন্তু আমার কি আসতেছে? প্রশ্ন আসতেছে, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? বলো এইটার উত্তর দাও। এইটা কয়েকভাবে পড়াইছি, এইটার উত্তরটা তোমরা আমাকে দাও তো। দ্য চেয়ারপারসন ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স। তোমাদের কি মনে আছে আমি পড়াইছিলাম হচ্ছে মেইডেন স্পিচ পড়াইছি 25-এর এফআরবি যারা আসো, একাডেমিক ব্যাচে যারা আসো তারা কিন্তু জানো ম্যান্ডেলাতে এটা পড়াইছি। তারপর ম্যান্ডেলাতে একটা স্পিচের নাম ছিল অ্যাকসেপ্টেন্স স্পিচ, এটা পড়াইছি। আরেকটা স্পিচ হইতে পারে ভার্বোস স্পিচ, এটাও কি পড়াইছি। এই তিনটা স্পিচের মধ্যে কিন্তু পার্থক্য পড়াইছি এবং এই তিনটা স্পিচ সম্পর্কে আমাদের জানতে হবে। এটা কি হবে বলো তো? ভাইয়া স্লাইডটা অ্যাড করে দিন। হ্যাঁ স্লাইডটা দিয়ে দিব। এইটা কি হবে বলো তো? এইটা কি হবে? আচ্ছা এখন এইটা হচ্ছে গেভ এ গুড স্পিচ, সে একটা ভালো স্পিচ দিছিল এবং এইটা থেকে আমার পরবর্তী বছরগুলোতে বা কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে আমার এই স্পিচটাকে আমার ফোকাস করতে হবে। এখন আমি নিচ থেকে যাই, ধরো এ ভার্বোস স্পিচ বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, এটার মানে হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা মানে বেশি কথা বলছে। বানান ভুল হইলে মাফ করে দিও, বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, ঠিক আছে, পূর্ণ বক্তৃতা, ঠিক আছে। আচ্ছা মেইডেন স্পিচ মানে কি? মেইডেন মানে কি? শুরু, তার মানে কোন একটা জিনিসের শুরুতে যে বক্তৃতা দেওয়া হয় সেইটা। আর অ্যাকসেপ্টেন্স স্পিচটা কি? ধরো তুমি একটা পুরস্কার পাইছো, পুরস্কার পাওয়ার পরে তুমি একটা বক্তৃতা দিচ্ছ, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। তাহলে এই তিনটা আমাদের জানতে হবে, ঠিক আছে, এই তিনটা আমার জানতে হবে। মিনিং সবগুলা সেম থাকলে হবে না, আমাদের কনটেক্সচুয়াল ইউজ জানতে হবে। এই কনটেক্সচুয়াল ইউজটাই তো বললাম, ঠিক আছে, কনটেক্সচুয়াল ইউজটাই তো আমি কি বললাম, ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? বলো তো এ পর্যন্ত বুঝছো কিনা বলো তো? দেখো ফ্রেজ ক্লজ কতটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ক্লজ থেকে প্রশ্ন আসছে এবং এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা খুবই সহজ আমাদের একটা প্রশ্ন। ধরো আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, আমরা ক্লজ কিন্তু পড়ছি, ক্লজ হচ্ছে বাক্যাংশ। এখন এই ক্লজকে আমরা সাধারণত প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন ক্লজ। আচ্ছা যে ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন সেই তো মেইন, তাই না? আর আরেকটা হইতে পারে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, বা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি কিন্তু এইগুলার মধ্যেও আবার মানে না তোমার ভাগ আছে, যেরকম আমার এখানে তোমার কয়েকটা জিনিস হইতে পারে। এটা হচ্ছে আমার নাউন ক্লজ হইতে পারে সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে, আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, আমার হইতে পারে কি ক্লজ, আমার হইতে পারে অ্যাডভার্ব ক্লজ। তোমাদের কিন্তু এছাড়াও আমি পড়াইছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে এই রিলেটিভ ক্লজ, জিরো রিলেটিভ ক্লজ, এগুলা কিন্তু পড়াইছিলাম। আচ্ছা তো এগুলা বাদ দিই, আমরা হচ্ছে মেইন জিনিসটাতে চলে আসি যে আমাদের ক্লজ প্রধানত দুই ভাগে আমরা ভাগ করছি। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট মানে কি? যার কোনো সাহায্য লাগে না,
কিসে সাহায্য লাগে না? যার নিজের অর্থটা প্রকাশ করার জন্য অন্য কারো সাহায্য লাগে না, নিজে নিজেই ইন্ডিপেন্ডেন্ট, নিজে নিজেই কথা বলতে পারে, ঠিক আছে, নিজে নিজেই নিজের মনের ভাব সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে, তো তাদেরকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ধরো সম্পদ অফেন গোজ টু ইন্ডিয়া, এটা মানে বাস্তবে না, এমনিই লেখা, সম্পদ অফেন গোজ টু ইন্ডিয়া বিকজ হি লাভস ইন্ডিয়ান ফুডস। তাহলে আমি যদি এইটারে বাদ দিয়ে দিই, ধরো আমি এটাকে বাদ দিয়ে দিব, আমার এটারে দরকারই নেই, এতটুকু রাখলাম, সম্পদ অফেন গোজ টু ইন্ডিয়া, বাক্য কি হয়? বাক্য কিন্তু হয়, অর্থটা কিন্তু হয় যে সম্পদ প্রায় কি ইন্ডিয়া যায়, ঠিক আছে। তাহলে এইটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে কি আমরা কি বলতে পারি? মেইন ক্লজ বলতে পারি, মেইন ক্লজ বলতে পারি। আচ্ছা, এখন এই সেম কাজটা আসো ভাই আমরা করি, তো সেম কাজটা আমরা হচ্ছে করি, আমরা সেম কাজটা করি, একটু দাঁড়াও। হ্যাঁ, আমরা সেম কাজটা করি, আসো। সেম কাজটা হচ্ছে এই যে, ধরো আমরা এই পার্টটাকে বাদ দিয়ে দিলাম, এই পার্টটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এতটুকু রাখলাম, বিকজ হি লাভস ইন্ডিয়ান ফুডস, এতটুকু রাখলাম। কারণ কি? সে ইন্ডিয়ান খাবার পছন্দ করে, কারণ সে হচ্ছে ইন্ডিয়ান খাবার পছন্দ করে না, পছন্দ করি না ভাই, এটা লেখা। আচ্ছা, এটা কি তোমার হচ্ছে কি নিজে নিজে অর্থ প্রকাশ পায় না? তার কি এর হেল্প লাগতেছে, তাহলে এ কি এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর নির্ভরশীল। তাইলে এইটাকে আমরা কি বলবো বলো তো? আমি থাইল্যান্ডের ফুড খুব পছন্দ করি, তো এইটা আমার কি হবে তাইলে? তাইলে এইটা কি এইটার মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যে ডিপেন্ডেন্ট তারই কি মেইন, যে সে কি শোষণ করে, সাবঅর্ডিনেট করে, তাহলে এটার আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। তাইলে তোমরা আমাকে এখন উত্তর দাও, তোমরা আমাকে এখন এইটার উত্তরটা দাও যে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, এখানে আমার মেইন ক্লজ কোনটা বা প্রিন্সিপাল ক্লজ কোনটা? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট মেইন, এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল। যে ইন্ডিপেন্ডেন্ট, যে মেইন, সেই তো প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল ক্লজ। তাহলে বলো তো এটা কি হবে? এইটা কি হবে বলো তো? আচ্ছা দেখো, এখানে হুইচ ইজ রেড এটা বাদ দিয়ে দাও, আই হ্যাভ এ কাউ কি নিজে নিজেই অর্থ প্রকাশ করে, তাহলে একে আমরা কি বলতে পারি? ইন্ডিপেন্ডেন্ট মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি আই হ্যাভ এ কাউ, আর বাকিটুকু যতটুকু বাদ দিলাম এইটা আমার কি হবে বলো তো? এইটা আমার কি হবে? এইটা কিন্তু আমার হবে হচ্ছে তোমার কি ডিপেন্ডেন্ট ক্লজ, বা আমরা এটাকে কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? তাইলে আমাদের তাহলে কি ক্লজের ভেতরে এই পার্টগুলোও জানা থাকা লাগবে, আমাদের এই পার্টগুলোও কি জানা থাকা লাগবে, ঠিক আছে? ওকে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এইটাও আমার টাইপের মধ্যে থেকেই আসা প্রশ্ন, ঠিক আছে? এইগুলাও বিগত সালে আসছে, বিগত সালের টপিকগুলাই রিপিট হয়েছে। এইটা কে পারবা বলো তো? এইটা কে পারবা বলো তো? এইটা কে পারবা বলো তো? তোমাদেরকে কয়েকটা আমি কথা বলি। ধরো আমরা কি জানি বলো তো? 2 প্লাস ভার্ব 1, এইটার গঠনটা কি বলো তো? এটা কিন্তু লাস্ট এফআরবির দিনও পড়াইছি। 2 প্লাস ভার্ব 1, এটাকে কিন্তু আমরা বলি ইনফিনিটিভ, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। আচ্ছা, এখন আমাদের গত বছর মেডিকেলে প্রশ্ন আসছিল ইনফিনিটিভ মার্কার, নিচের কোনটা ইনফিনিটিভ মার্কার? ভার্ব 1 তুমি এমনিই চিনো, মার্কার মানে কি? যাকে মার্ক করে। এখন এই তুমি 2টা দেখেই তো তুমি চিনতেছো যে এটা একটা ইনফিনিটিভের বৈশিষ্ট্য, বা এটা কি ইনফিনিটিভকে মার্ক করতেছে, তাইলে এইটাকে আমরা বলতেছি কি? ইনফিনিটিভ
মার্কার। আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দিই। ইজি মানে কি এক্সাম্পলি গ্র্যাসিয়া, ঠিক আছে, একটু জেনে রাখো। ধরো টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ। টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ। আচ্ছা, এখন তোমার পরীক্ষা আসছে টু সুইমটা কোন মানে কি এটা, তাহলে এটা তো বুঝতেই পারতেছো, এটা তো তুমি বুঝতেই পারতেছো যে এটা আমার কি আছে বলো তো, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে এটা আমার কি ইনফিনিটিভ। এবং এখান থেকে তোমার আরো একটা প্রশ্ন আসতে পারে, এই টুটা কি, এই টুটা কি, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার। এখন আমাদের এক ধরনের ইনফিনিটিভ আছে, এক ধরনের ইনফিনিটিভ আছে যাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এক ধরনের ইনফিনিটিভ আছে যাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। হ্যাঁ, সুন্দর বাংলা বলছো, পারফেক্ট ইনফিনিটিভ। এখন এই পারফেক্ট ইনফিনিটিভটা কি, খুব সহজ। ধরো টু হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে আমার পারফেক্ট ইনফিনিটিভে ব্যবহার, টু হ্যাভ প্লাস V3। যেরকম এই যে ধরো কোনো একটা কাজ আগেই ঘটছে বা পূর্বেই ঘটছে, এরকম বোঝাইলে আমাদের টু প্লাস ভার্ব ওয়ান না হয়ে আমাদের কি হয় বলো তো, টু হ্যাভ প্লাস V3। তাইলে এই পার্টটারে আমরা কি বলতেছি, এই পার্টটারেই আমরা বলতেছি পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। এটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের জন্যও কাজে লাগবে, আমাদের ট্রান্সলেশনের জন্যও কাজে লাগবে। ধরো সে কাজটি আগেই শেষ করেছে, সে কাজটি আগেই হচ্ছে শেষ করেছে, তাহলে হি ওয়াজ সেড টু হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে এইটা আমার কি, এইটা আমার পারফেক্ট ইনফিনিটিভ, এটা আমার পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, তাহলে এইটা কি আমার, এইটা হচ্ছে আমার পারফেক্ট ইনফিনিটিভ। বুঝছো, পারফেক্ট ইনফিনিটিভটা বুঝতে পারছো? ইনফিনিটিভ সাইন দিয়ে বলছে ইনফিনিটিভ মার্কার। দেখো এখন ইনফিনিটিভ মার্কারগুলো সাধারণত সরি আমাদের এই পারফেক্ট ইনফিনিটিভটা কই কই ব্যবহৃত হয়, এই ভার্বগুলোর সাথে পরিকল্পনা করা অর্থে। ধরো উইশ, হোপ, ডিজায়ার, তারপর কমান্ড, ঠিক আছে। এরকম আমাদের কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু করা হয় নাই, এইরকম বোঝাইতে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করি। যেরকম আই হোপ টু হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করব বলে আশা করেছিলাম কিন্তু আসলে আমি হেল্পটা করি নাই, তাহলে এইটা আমার কি, এইটা আমার পারফেক্ট ইনফিনিটিভ। তারপরে সম্পদ ওয়ান্টেড টু হ্যাভ কমপ্লিটেড রিডিং দ্য লেকচার শিট দ্যাট ডে, তাহলে এখানে কি লেকচার শিটটা পড়ার কথা ছিল কিন্তু আসলেও তো পড়ে নাই, তাহলে এইটা আমার কি বলো তো, এইটা আমার পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে। আচ্ছা, এইটার উত্তরটা দাও তো, এটা আমার স্লাইডে ছিল, এইটার কি কি হবে, এইটার উত্তরটা দাও তো। আচ্ছা, এইটার উত্তরটা দেওয়ার চেয়ে তোমরা এইটা পারতেছো কিনা এইটা দেখা ইম্পর্টেন্ট, এবছরেরটা পারতেছো কিনা এটা আমাকে বলো। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এটা কিসের উদাহরণ, এই যে টু হ্যাভ প্লাস V3, তাহলে টু হ্যাভ প্লাস V3 হলে সেটা কি, সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে এটা কি পারফেক্ট ইনফিনিটিভ। বুঝছো, সহজ না? কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট যত বেশি জানবা তত হচ্ছে তুমি বেশি উত্তর করতে পারবা এবং তোমার জন্য ততটাই হেল্পফুল হবে। আচ্ছা আচ্ছা, লাস্ট কোশ্চেন, গ্রামার। গ্রামার আমরা এতক্ষণ পড়লাম, গ্রামার কি সহজ না? গ্রামার এভাবে যদি তোমাদেরকে পড়াই, এসিএস মেডিকেল প্রাইভেট ব্যাচ তোমরা আমার সাথে পরিচিত, আমি কিভাবে পড়াই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো। সো এইভাবে যদি আমরা গ্রামার আইটেমটা পড়াই তোমরা পারবা না বলো তো? গ্রামার যে এতক্ষণ পড়াইলাম তোমাদের কি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে বলো তো? আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট পড়লাম, কোথাও কি মানে বুঝতে সমস্যা হয়েছে যে ভাইয়া এই পার্টটা বুঝি নাই বা ওই পার্টটা আরেকবার বললে ভালো হয়, তাহলে বলো। আর যদি সেটা না থাকে তাহলে হচ্ছে আমরা এই ভোকাবুলারিটা একটু দেখব, ঠিক আছে? হ্যাঁ, এটা তো ক্লাস পার্সন সবাই জানি আমরা। আচ্ছা, এইটাও কিন্তু নতুন প্রশ্ন না,
এইটার আমার সালটা মনে নেই, বুঝছো, এটার আমার সালটা মনে নাই। এইটা আমার সম্ভবত হচ্ছে আমার সিইউতে আসছিল একবার, ঠিক আছে, এটা চিটাগাং ইউনিভার্সিটিতে একবার আসছিল। আর্টিসান মানে কি? শিল্পী, ঠিক আছে, শিল্পী। এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তো এইটা কি? শিল্পী। তো আমরা এটারে কি কি ক্রাফট পারসন বলতে পারি। তাইলে আমাদের প্রথম কাজ কি বলো তো? এখন আমি ওভারঅল তোমাদের কিছু প্রশ্ন নিই। আমাদের ভোকাবুলারি অনেক বড় একটা সাগর, বুঝছো। আমরা যারা হচ্ছে একদম 25 ব্যাচ এখনও যারা আছো এফআরবিতে, যাদেরকে পড়াচ্ছি, প্লিজ 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 তোমাদেরকে অনুরোধ করতেছি, ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো। সেকেন্ড পেপার তোমরা নিজেরাই পড়বো, এটা আমার বলা লাগবে না, বাট ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো। প্রত্যেকটা ওয়ার্ডের আমরা ভোকাবুলারি শেখাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে শেখাচ্ছি। এই জিনিসগুলো যখন শিখবা তখন কিন্তু তুমি ভোকাবুলারিতে অনেক এগিয়ে থাকবা। এবং যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার জন্য ভোকাবুলারি পড়তে হয় বিগত বছরের প্রশ্ন। মেডিকেলের জন্য কি পড়তে হয়? মেডিকেল, ডেন্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস, এই 4টা পড়ার পর তুমি অন্যগুলোও দেখতে পারো। এখন তুমি কিভাবে পড়বা? ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে আমাদের 4টা অপশন আছে। ভাই আমার উত্তর তো একটা, আমার তো উত্তর একটা না, আমি বাকি 3টাও পড়বো, আমি বাকি 3টাও পড়বো, অর্থাৎ আমি একটা প্রশ্ন থেকে 4টা শব্দার্থ পড়বো। তাহলে বুঝতেছো, অন্যরা পড়বে 20টা, তুমি পড়বা 80টা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আর গ্রামার আমাদের হচ্ছে, আশা করি এবার মেডিকেলের জন্যও হচ্ছে গ্রামারের বইটা চলে আসবে। এবং বইয়ের চেয়েও বড় কথা হচ্ছে ক্লাসে যা পড়াবো সেটাই এনাফ, ক্লাসের বাইরে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবং ডিজিটাল প্র্যাকটিস শিট এগুলো তো সব কিছু পাবাই। এই হচ্ছে টোটাল কথাবার্তা। এবং হচ্ছে আমাদের কিন্তু এসিএস প্রাইভেট মেডিকেল ব্যাচে খুব দ্রুত আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হবে এবং আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। সো ফার্স্ট ফেজে আমরা কয়েকটা টপিক রাখছি, টপিকগুলো নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ফার্স্ট ফেজে আমি কি কি পড়াবো তোমাদেরকে? আমি কিন্তু তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা পড়াইছি। এইটাই তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াবো, যাতে তোমরা একটু বুঝতে পারো যে একাডেমিকের সাথে কতটুকু মিল আছে, ঠিক আছে। গেল, তারপরের ক্লাসটা হচ্ছে প্রিপোজিশন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এইটা তোমাদেরকে আমি নেক্সট যে এফআরবির ক্লাসে সেখানে পড়াবো। মোরলেস সেম, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে মুয়াজ ভাইয়া পড়াবেন টেন্স প্লাস সিকোয়েন্স অফ টেন্স। এইটা কিন্তু তোমার কার সাথে রিলেটেড ভাইয়া? এইটার সাথে রিলেটেড, এইচএসসি সিলেবাসের সাথে রিলেটেড, তোমার কাজে লাগতেছে। প্লাস হচ্ছে ভাইয়া তোমাদেরকে আরো একটা টপিক পড়াবেন, সেটা হচ্ছে ভয়েস প্লাস ন্যারেশন। ন্যারেশন তো হচ্ছে তোমরা এফআরবিতে পাবাই, ভয়েসটা দেখে নিলেও তোমার রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে। সো ফার্স্ট ফেজে যতটুকু পড়াবো এইচএসসির জন্য হচ্ছে খুব কাজে লাগবে। এখন মেডিকেলের ইংলিশ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আজকের ক্লাসটা এতটুকুই। আমি হচ্ছে তোমার কি বলো তো, আর হচ্ছে 5 মিনিট না 2-3 মিনিট থাকবো, তোমাদের কথা শুনবো, ঠিক আছে। ভাইয়া কোন ভাই বুঝি নাই? মুয়াজ ভাইয়া হচ্ছে তোমাদেরকে এই যে এই 2টা টপিক পড়াবেন, ঠিক আছে। আর আমি হচ্ছে ফার্স্ট ফেজে এই 2টা টপিক পড়াবো। ভাই কিউট দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিব, ছুটি দিয়ে দিব। বলো, তোমাদের মনে যে কোনো প্রশ্ন এসিএস মেডিকেল ব্যাচ সম্পর্কে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো এবং আমি তোমাদেরকে উত্তর দিই। এবং ইংলিশ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হচ্ছে 2 মিনিট তোমাদেরকে উত্তর দিচ্ছি, দেওয়ার পরে ক্লাসটা হচ্ছে এন্ড করে দিব, ঠিক আছে। ভাইয়া মেডিকেল ব্যাচে কি ভোকাব আলাদা করে পড়াবেন? ভোকাবটা নিজের পড়তে হয়, একজন টিচারের পড়ার চেয়ে তুমি যদি নিজে পড়ো সেইটা হচ্ছে হেল্পফুল হবে। গত বছর কিন্তু আমি গাইডলাইন করে দিয়েছিলাম যে তুমি প্রতিদিন কতটুকু পড়বা, ওই রকম একটা গাইডলাইন তো থাকবেই। প্লাস ফাহাদ ভাই তোমাদের জন্য স্পেশাল কিছু ক্লাস নেবেন ভোকাবুলারির উপর, ঠিক আছে। প্রি মেডিকেলে কি ফুল সিলেবাস কভার করবেন? প্রি মেডিকেলে হচ্ছে তোমার অতটুকুই কভার করা হবে এইচএসসির আগ পর্যন্ত, যতটুকু তোমার এইচএসসির জন্য রিলেভেন্ট, ঠিক আছে, অতটুকুই হচ্ছে করাবো। এবং মেডিকেল তো আসলে ফুল সিলেবাস থেকেই হয়, সো ওইটাই আমাদের ফোকাসে থাকবে, ঠিক আছে। এবং এমনভাবেই তোমাদেরকে দেখানো হবে যাতে খুব বেশি প্রেশার না হয় এবং এখন থেকে তোমরা যাতে বুঝতে জাস্ট পারো যে এইটা তোমার পড়তে হবে, এইটা বাদ দিতে হবে। অনেক স্টুডেন্টের হয় যে যারা অ্যাডমিশন পিরিয়ডটা আস্তে আস্তে তারা ভুলেই যায় বা তারা বুঝেই না যে আসলে কতটুকু হচ্ছে
পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে। কোনো কোয়েশ্চেন নাই, অ্যাডমিশন জার্নিটা আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের স্বপ্ন পূরণের জন্য যতটুকু করা লাগে অতটুকু করব। তোমরা দেখছো যে হচ্ছে এবার এসিএস এর যে মেডিকেল ব্যাচটা একমাত্র ইংলিশ ছাড়া কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে ডিএমসি। আমি কিন্তু ডিএমসিতে না, বা আমি ডিএমসিতে চান্স পাইনি, ঠিক আছে। কিন্তু ইংলিশের মাধ্যমে তোমার ইংলিশে যত কিছু দরকার ডিএমসিতে চান্স পাওয়ার জন্য, টপ পজিশন করার জন্য, অতটুকু আমি হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, আমরা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এই বিশ্বাসটা হচ্ছে তোমাদের রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং রুটিনটা আবিদ হাসান, রুটিনটা খুব শীঘ্রই তোমরা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বলো তো, আর কোনো প্রশ্ন আছে কি না? আর কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও যে ভাইয়া মেডিকেল ব্যাচ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে আর কোনো হচ্ছে কোশ্চেন আছে। নো নো কোয়েশ্চেন, অনলি বিলিভ ইউ। না না, এই কথা বলা যাবে না। তুমি ভরসা করো, ঠিক আছে, বাট বিশ্বাসটা একমাত্র সৃষ্টিকর্তাকে করতে হয়। কোনো মানুষের উপর বিশ্বাস ওইটা অন্য অর্থ, বাট বিশ্বাসটা সবসময় সৃষ্টিকর্তার উপরে রাখবা। আমরা জাস্ট উসিলা মাত্র, এবং তোমাদেরকে সর্বোচ্চটা চেষ্টা করব আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা সব কিছুর মাধ্যমে সার্ভ করা, যাতে তোমরা একটা ভালো পজিশনে যেতে পারো। আমরা জাস্ট উসিলা, এর চেয়ে বেশি আমরা কিচ্ছু না। আচ্ছা ভাইয়া, মেডি ক্লাসে ফার্স্ট শর্ট সিলেবাস বাহিরে পড়াবেন, এটা রুটিনটা পাবা, রুটিনটাতে দেখবা। আমি আসলে ওই ব্যাপারটা নিয়ে 100% অ্যালাইন্ডেড না ভাইয়া। ভোকাবুলারি কোথা থেকে পড়বো? ওই যে বললাম, বিগত সালের মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, বিসিএস, এই কোয়েশ্চেনগুলো শেষ করো, ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেনগুলো হচ্ছে শেষ করো, তাহলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে? আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই। তো আজকের ক্লাসটা নিয়ে তোমরা স্যাটিসফাইড? যারা লাস্ট পর্যন্ত করছো আজকের ক্লাসটা নিয়ে স্যাটিসফাইড? অ্যাটলিস্ট তোমাদের কি আইডিয়া হয়েছে যে মেডিকেলের ইংলিশটা কিভাবে পড়তে হয়? এতটুকু কি আইডিয়া হয়েছে? এতটুকু কি তোমাদেরকে আমি ইনসাইট দিতে পারছি যে তোমাদের কি কি লাগবে, বা হচ্ছে কি কি তোমাদের কিভাবে পড়তে হবে? অ্যাপ্রোচগুলো বুঝতে পারছো যে আমাদের পড়াটা কত গভীরে পড়া সম্ভব, এবং অ্যাডমিশনে তুমি যত ডিপ লেভেল থেকে এবং কনসাইসলি জানবা। আসলে ডিপ লেভেল তো না, তোমাদেরকে সামারি পড়ানোর সময় একটা কথা বলি না, কনসাইস এবং কম্প্যাক্ট, বা কম্প্যাক্ট অ্যান্ড কনসাইস। তো পড়াটা হইতে হবে এরকম কম্প্যাক্ট প্লাস কনসাইস, ঠিক আছে। আশা করি আর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে ভালো থাকো সবাই। সবার সাথে ডিরেক্ট দেখা হবে হচ্ছে 25 ব্যাচ যারা, এফআরবিতে তো দেখা হচ্ছেই, মেডিকেল ব্যাচেও হচ্ছে। আশা করি তোমাদের ইংলিশ প্রথম ক্লাসটা নিয়েই তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। ওকে, বাই বাই, আবার যেন তোমাদের দেখা পাই।